মর্নিং, সবাই রেডি হয়ে গেছি আমরা। এখন বাজে 7:10, গাড়ি চলে আসবে আর 5-7 মিনিটের মধ্যে ফোন করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি, নামছি, ওখান থেকে বুদ্ধা মন্দির, তারপরে চারধাম, এগুলো সমস্ত কিছু ঘুরবো আজকে। আমাদের মানে যখন এখানে আসিনি তখন আমরা প্ল্যান করেছিলাম যে লোকাল সাইট সিনগুলো ঘুরবো, কিন্তু মানে ড্রাইভার দাদা নিজেই বললেন যে এইগুলো মানে লোকাল সাইট সিন ঘোরার থেকে ওই নামছি ওই সাইডটা ঘুরে আসলে পরে বেটার হবে। তো ওই কারণে ডিসিশন চেঞ্জ করলাম, আমরা ওইখানেই যাচ্ছি। আর ওই জায়গাটা আমার ঘোরা হয়নি, আমি এই লোকাল সাইট সিনগুলো আমার পুরো মানে 2-3 বার করে ঘোরা হয়ে রয়েছে। তো ওই জায়গাটাই যাই, সবার ইচ্ছা ওই জায়গাটাই যাওয়ার। আর আজকে তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে, জানি না কি হবে। কালকের দিনটা তো একদম মেঘলা মেঘলা হয়ে কিছুই দেখতে পারলাম না, হোপ আজকের দিনটা ভালো মতন কাটবে। তো আজকে আমি পরে নিয়েছি এই লেদারের জ্যাকেটটা, বেশ লং রয়েছে, সাথে জিন্স পরে নিয়েছি, আর এখানে একটা সোয়েট শার্ট পরেছি। শীতের দেশে আসলে পরে এটাই একটা সমস্যা, যে মানে একদিকে সমস্যা, একদিকে আবার মানে ঠিকঠাক ইয়ে রয়েছে, যে জ্যাকেট পরে নিলে পরে আর ভেতরে যদি পুরোনো জামা কাপড় পরেও ঘোরো, ঘরে পরার ড্রেস পরে ঘোরো, কিছু বোঝা যায় না। তো যাই হোক, এই হলো আমার লুক। কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই। আর চলো বেরিয়ে পড়ি। তো আজকে যা যা করছি সারাদিন, যেমন ভাবে যেই জায়গায় ঘুরবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পিছনের এগুলো প্লিজ ইগনোর, এখানটা একটু ঝুলিয়ে টুলিয়ে রেখেছি, জামা কাপড় যা হয় আর কি। এনিওয়ে চলো বেরিয়ে পড়ি। ফার্স্ট কোথায় যাচ্ছি দেখি, ড্রাইভার দাদা কোথায় নিয়ে যান, সেই হিসেবে তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো। চলো। তোমরা এখন যেই ভিউটা দেখছো এটা হলো গোটা গ্যাংটক শহরটা। যদিও ওয়েদারটা মেঘলা হওয়ার দরুন খুব একটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, বাট ওই আর কি, চোখের দেখা একটু দেখে রাখলাম, না জানি আবার কবে এখানে আসতে পারবো। তো যাই হোক, আজকে আমরা ফার্স্টেই চলে যাব একটা মনাস্ট্রি দেখতে। আমাদের ড্রাইভার দাদা যেই গ্রামে থাকেন এটি সেখানেই রয়েছে। আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে ওনাকে ধরেছিলাম মনাস্ট্রি দেখবো বলে, তো তখন উনি আমাদেরকে লোকাল কোনো মনাস্ট্রি না দেখে এই জায়গাটাতে যাওয়ার জন্য বললেন। আর যখন কোনো লোকাল মানুষ কোনো কিছুকে সাজেস্ট করে তো অবশ্যই চোখ কান নাক বুঝে সেটা মেনে নেওয়া উচিত, কারণ তাদের থেকে ভালো অন্য কেউ বলতে পারে না। যদিও আমরা আজকে যেই স্পটগুলোতে ঘুরতে যাব, এই মনাস্ট্রিটা সেই জায়গাগুলো থেকে টোটালি উল্টো ডিরেকশনে রয়েছে, তো সেই কারণে আমাদের বেশ অনেকটা সকাল সকালই বেরিয়ে পড়তে হয়েছে। আমরা যেহেতু ড্রাইভার দাদার গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে উনি ওনার বাবা, কাকা এবং মামার বাড়ি, নিজের বাড়ি সমস্ত কিছু দেখাতে দেখাতে আর গল্প করতে করতে নিয়ে যাচ্ছিলেন। তো আজকে আমরা ফার্স্টেই চলে এসেছি রুমটেক মনাস্ট্রিতে। এটা মানে গ্যাংটক থেকে একদম মানে ডিফারেন্ট সাইডে রয়েছে, গ্রামের মধ্যে থেকে, খুব সুন্দর। আর এখানে আসার জন্য এন্ট্রি করার সময় এখানে পারমিশন করিয়ে তবে আসতে হয়েছে। তো ড্রাইভার দাদা বললেন যে যদি যেতেই হয় তো এইটাতেই চলো, এটা একদম উল্টো রাস্তা আমাদের পড়ছে, বাট স্টিল আমরা এসেছি। কেমন লাগছে? এখানে পড়াশোনা করবি? ভর্তি করে দেবো এখানে, তোকে ভর্তি করে দে। পড়াশোনার মতন করার মতন আওয়াজ আসছে এখানে, কি সুন্দর লাগছে। চলো ফটো তুলি, চলো চলো। বাবা আমরা ফ্রেন্ড। টিবেটিয়ান বুদ্ধিস্টদের মত অনুযায়ী এই প্রেয়ার হুইলগুলোকে ঘোরালে পরে নাকি একটা মিস্টেরিয়াস এফেক্ট হয়, পুণ্য অর্জন করা যায়, এটা আমি শুনেছিলাম। এই প্রেয়ার হুইলগুলোর ওপরে না যেগুলো লেখা রয়েছে এগুলো টিবেটিয়ান ভাষাতে কিছু মন্ত্র লেখা রয়েছে, তবে এটারও একটা নাকি নিয়ম রয়েছে, সেটা হলো যেই চাকাটার উপরে মন্ত্রের শুরুটা লেখা রয়েছে সেখান থেকে ঘোরানো স্টার্ট করতে হয়। যদিও ভাষাটা আমি বুঝতে পারছিলাম না, সেই কারণে যে কোনো একটা হুইল ঘোরানো শুরু করে দিয়েছিলাম। তো জানি না পুণ্য অর্জন করলাম না পুণ্য অর্জন করতে গিয়ে পাপ কিছুটা অর্জন করে নিয়ে আসলাম। আর আমাকে এটা করতে দেখে কুট্টুসটারও ইচ্ছে হলো, তাই সে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে এবং শরীরের
সমস্ত শক্তি দিয়ে একটু চেষ্টা করে দেখলো যাতে চাকাগুলো একটু ঘোরানো যায়। আচ্ছা, মোনাস্ট্রি ঘোরানোর পর ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে গেলেন একটা রেস্টুরেন্টে। অরির আর আমার তেমন খিদে পাইনি বলে সেরকম কিছু আমরা অর্ডার করিনি। রজত আর অপর্ণা 1 প্লেট মোমো নিয়েছিল, ভেজ মোমো। তো ওরা জোড়াজোড়ি করতে আমরা 1 পিস করে একটু টেস্ট করে দেখেছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা কফি। আর এই হালকা টুকটাক ব্রেকফাস্ট করে আমরা উঠে পড়েছিলাম আবার গাড়িতে। ড্রাইভার দাদা এত সুন্দর সুন্দর গান চালাচ্ছিলেন গাড়িতে, সেই শুনে কুট্টুস আর কুট্টুসের ভাবির দেখো কি হাল। সাথে ড্রাইভার দাদা ওকে উস্কাচ্ছিলেন, ব্যাস খুব নাচ করছিল কুট্টুস। যদিও আমাদের কুট্টুস বাবুর মুডের উপরেই সবকিছু ডিপেন্ড করছে, তাই ওনাকে সব দিক থেকে হাসি খুশি আনন্দে রাখাটাই আমাদের প্রধান এবং ওয়ান অ্যান্ড অনলি কাজ। তো আমার কুটু বাবু যেরকম ভাবে এনজয় করছে করুক, তো ততক্ষণ তোমাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। জানো তো, ছোট থেকে আমি আমার মা বাবা কাকার সঙ্গে বেশ অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছিলাম। তো এই বিভিন্ন জায়গা ঘোরার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটা হলো যে কোনো একটা ট্রিপ সাকসেসফুল হওয়ার জন্য বেশ কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ট্রিপটাতে তুমি কার সঙ্গে যাচ্ছ, মানে একটা ভালো সঙ্গী দরকার, সেই জায়গার ওয়েদার কিরকম রয়েছে, কিরকম লোকেশনে তুমি হোটেল নিচ্ছ, বা ওখানে আশেপাশে কিরকম ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে, তুমি যেই কটা দিন হাতে নিয়ে ঘুরতে যাচ্ছ সেই দিনের মধ্যে তুমি সমস্ত লোকেশন ঘুরে নিতে পারছো কিনা। এই ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলোর সাথে সাথে কিন্তু তুমি যেই গাড়িতে যাচ্ছ সেই গাড়ি যে চালাচ্ছে, মানে যেই ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছেন তিনি কতটা ভালো কিংবা কতটা ফ্রেন্ডলি, এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ কি বিভিন্ন লোকেশনে যাওয়ার সময় কিন্তু আমরা বাইকার বেশ অনেকটা সময় জার্নি করি। তো এই গোটা জার্নির টাইমে আমাদের সাথে যে ড্রাইভার দাদা থাকছেন তিনি যদি ফ্রেন্ডলি হয় তাহলে কিন্তু ব্যাপারটা খুব বেশি কমফোর্টেবল হয়ে যায়, এবং তুমি কিন্তু খুব ইজিলি ড্রাইভার দাদাকে বলতে পারো যে এইখানে যাবো না, বা এইখানে চলো, বা এইখানে আরেকটু কিছুক্ষণ দাঁড়াও। তো লাকিলি আমাদের এই ড্রাইভার দাদা ভীষণ ভালো ছিলেন, ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ জলি প্রকৃতির ছিলেন। আজকের এই ট্রিপটা শুরু করার সময় দেখেছিলে যে গাড়িতে কি গান বাজছিল, একটা ভক্তি গীতি চলছিল, বাট অতটুকু সময়ের জন্যই কিন্তু ওই গানটা চলছিল। তারপর শুরু হয়ে গেছে একেবারে কুমার শানু থেকে কেকে। আর শুধু যে মিউজিক সিস্টেমে সেটা বাজছিল তা কিন্তু নয়, উনি সাথে সাথে গানও গাইছিলেন। আর আমাদের মধ্যে থেকে যদি কেউ ওনাকে কোনো একটা গান চালানোর রিকোয়েস্ট করছিলাম, তখন উনি বলছিলেন পেলে লাইভ শুনো বলে নিজে আগে গানটা গেয়ে নিচ্ছিলেন, তারপরে সেটাকে মিউজিক সিস্টেমে চালাচ্ছিলেন। বেশ মজার লোক ছিলেন। আবার থেকে থেকে আমাদেরকে তো পালস লজেন্সও দিচ্ছিলেন। তো আমরা ওনার নাম্বারটা, মানে ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম, যদি ভবিষ্যতে কোনোদিন আবার নর্থ বেঙ্গল ঘুরতে যাই তো অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করব, ওনার গাড়িতেই আমরা ঘুরবো, এটা ওনাকে বলে এসেছিলাম। ইনফ্যাক্ট জানো তো, আজকে উনি আমাদেরকে একটা এক্সট্রা জায়গা ঘোরাবেন বলেছিলেন, একটা জু, যেটার জন্য উনি কোনো রকম কোনো চার্জ নেবেন না। আমরা পৌঁছে গেছি রাওয়াং বা রাবাংলা, যেটা নামচি শহরে অবস্থিত। আর এই হলো সেই বুদ্ধদেবের বিশাল স্ট্যাচু, যেটা আমি এতদিন ধরে ফটোতেই শুধু দেখে আসছি। অসাধারণ লাগছে দেখতে, তোমরা বুঝতেই পারছো। ক্যামেরাতেই যদি এত সুন্দর, এত সুদিং লাগে, তাহলে খালি চোখে না কত সুন্দর লাগছে। তোমরা যারা অলরেডি এই জায়গাটা ঘুরে ফেলেছো তাদের তো আর আলাদাভাবে কিছু বলার নেই, বাট যারা এখনো পর্যন্ত এই জায়গাটা ভিজিট করোনি অবশ্যই 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 একবার ঘুরে এসো। এখান থেকে যখন বাড়ি ফিরবে না তখন মনে হবে সত্যি কিছু সুন্দর মুহূর্ত নিয়ে গেছি।
মাঝে মাঝে কোনো একটা খুব ভালো কিছু দেখতে পেলে আমরা অনেক সময় সেটাকে ডেসক্রাইব করার মতন ভাষা হারিয়ে ফেলি। আজকের এই মনোরম দৃশ্যটা দেখে আমাদের ঠিক সেই রকমই একটা অনুভূতি হচ্ছে। শুধু একটাই কথা বলতে ইচ্ছা করছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। খুট্টুসটার অবস্থাটা দেখো একবার, কি করছে, হামাগুড়ি দিয়ে দিয়ে সিঁড়িগুলোতে উঠছে। ছেলেটা একদম হাঁটতে চায় না, হয় বাবির কোলে নইলে পরে আমার কোলে, বিশেষ করে তো আমার কোলেই উঠতে চাইছে ও। তো ওকে ভোলানোর জন্য বাধ্য হয়ে এইরকম একটা ট্রিক শেখালাম, তাতে করে ও একা একা সিঁড়িতেও চড়ছিল আর আমরা একটুখানি রেহাই পেয়ে যাচ্ছিলাম কোলে নেওয়া থেকে। এই জায়গাটা বিশাল বড় একটা এরিয়া জুড়ে রয়েছে, দেখে মনে হচ্ছিল যে এই তো সামনেই রয়েছে বুদ্ধদেবের মূর্তিটা। একটার পর একটা দেখছি সিঁড়ি এসেই যাচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম। ভেতরে কোনো রকমের ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো সেই কারণে কোনো ভিডিও নিতে পারিনি। তবে ভেতরে যা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেতরটা না একদম গোল 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 করে আমাদেরকে ঘুরে এন্ড পজিশন অব্দি যেতে হয়েছে, যেই জায়গাটাতে একটা দেওয়াল মতন রয়েছে। যাদের কোনো মানসিক থাকে তারা এই জায়গাটাতে এসে মনে মনে উইশ করে কাপড়ের টুকরো এখানে বেঁধে দিয়ে যায়। তো সেই দেওয়ালটাকে ছুঁয়ে আমরা প্রণাম করলাম এবং ভেতরের পরিবেশটা ভীষণই শান্ত, স্তব্ধ। এমনিতেই এত সুন্দর একটা শান্ত পরিবেশ, তার উপরে ছিল ওয়েদারটা না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম। তো সব মিলিয়ে আমরা এতটাই মজা পেয়েছিলাম যে কখন আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি বুঝতেও পারিনি। প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর ওখানে পাশেই বেশ কিছু রেস্টুরেন্টও ছিল, সেখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি। কেন জানি না কোথাও ঘুরতে গেলে আমার ভেজ খাবারটাই বেশি ভালো লাগে, কোনো রকমের মাছ বা কোনো নন ভেজ খাবার আমার খুব একটা ভালো লাগে না। লাঞ্চ করে যখন আমরা গাড়িতে উঠে পড়লাম তখন মেঘের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছিল আর আমরা টেনশনে পড়ে গেছিলাম যে বাকি যেই স্পটগুলো রয়েছে সেগুলো আদৌ ঘুরতে পারবো কিনা। বাট ড্রাইভার দাদা বলেছেন যে কোনো সমস্যা নেই, আমি ঠিক তোমাদেরকে ঘুরিয়ে দেবো, আর উনি সেই মতন ওনার কথাও রেখেছিলেন। আমরা চলে এসেছি চারধাম, নামছি চারধামে। এখানে বিশাল বড় একটা শিব মন্দির রয়েছে, এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে আর আমাদের যেতে হবে ওই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মূর্তি ওই দিকটাতে। তো ফাইনালি আমরা চলে এসেছি বড় শিব ঠাকুরের একেবারে সামনে। আর এই জায়গাটাতে সব থেকে বেশি যদি কারোর ইচ্ছা ছিল আসার, সেটা হচ্ছে অপর্ণার। ও জোর করেছিল বলেই আজকে আমরা এই জায়গাটা ঘুরে দেখতে পারলাম। এই মন্দিরের ভেতরেও কোনো রকমের ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো সেই কারণে আমরা কোনো ফটো বা ভিডিও করতে পারিনি। বাট ভেতরটাতে কি দেখলাম সেটা তোমাদেরকে বলি। মন্দিরের ভেতরে ঠিক মাঝামাঝি জায়গায় ছিল বিশাল বড় এক শিব ঠাকুরের মূর্তি এবং সেই শিব ঠাকুরকে ঘিরে গোটা মন্দিরের দেওয়াল জুড়ে ছিল পৌরাণিক কিছু কাহিনী, যেগুলিকে ছবির মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছিল এবং প্রত্যেকটা কাহিনীর নিচে সেই কাহিনী সম্পর্কে দুটো করে লাইন লেখা ছিল। তো মন্দির ঘুরে যেই না আমরা বাইরে বেরোতে গেলাম, দেখলাম যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস অপর্ণা একটা ছাতা ক্যারি করেছিল সাথে। তো যেহেতু এটা চারধাম মন্দির, চারধামের মধ্যে এখানে রয়েছে রামেশ্বরম আর পুরীর জগন্নাথ দেবের মন্দির। বাকি দুটো মন্দিরের মধ্যে একটি হলো বদ্রীনাথ এবং অপরটি হলো দ্বারকা।
এই 4টি মন্দির নিয়েই তৈরি হয় 4 ধাম। তোমরা কি জানো ঠাকুর এই 4 ধামের কোথায় কি করেন? চলো আমি তোমাদেরকে বলছি। ভগবান নাকি রামেশ্বরমে এসে স্নান করেন, পুরীতে ভোগ গ্রহণ করেন এবং বৈদ্রীনাথে নাকি শয্যা গ্রহণ করেন, মানে ঘুমান। আর দ্বারকাতে তো ভগবানের নিজস্ব গোটা সাম্রাজ্যটাই ছিল। এই গল্পটা অ্যাকচুয়ালি আমরা জানতে পেরেছিলাম যখন আমরা বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম। সেখানেই একজন গাইডের মুখ থেকেই এই গল্পটা আমাদের শোনা। যাই হোক, কোনোদিন ভবিষ্যতে 4 ধাম যাত্রা আদৌ করতে পারবো কিনা জানি না। তো সেই কারণে এই ছোট্ট 4 ধামের যাত্রা করেই অনেকটা পুণ্য অর্জন করেছি, এই বিশ্বাস মনের মধ্যে নিয়েই এইখান থেকে বিদায় নিলাম।